আসসালামু আলাইকুম। তোমাদেরকে অ্যাগ্রেসিভ সার্কিটের কমিউনিটিতে স্বাগতম। তোমাদের পড়াশোনা সহজ করার জন্য এবং পড়াশোনায় অ্যাগ্রেসিভনেস আনার জন্য আমরা নিয়ে এসেছি এসএসসির জন্য বেস্ট কোয়ালিটিফুল ক্লাস। আমি সাদমান জওয়াদ। 1,00,000 পরীক্ষার্থীর মধ্যে এগ্রিতে 18তম হয়েছিলাম। আর কভার ফটোটা আমাদের কমিউনিটির মোটো। ওকে, চলো শুরু করা যাক। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে পর্যায় সারণী। বেসিকের জন্য যেসব লাইন ইম্পর্টেন্ট বা যেসব লাইন দরকার আমি সকল লাইনই দাগিয়ে দিয়েছি। এর বাইরে যদি তোমার ইচ্ছা হয় তাহলে পড়তে পারো, প্রবলেম নেই। সো এখন পর্যায় সারণীর বেসিক কিছু কথা বলি। ধরো এ সংখ্যক মৌল একরকম ধর্ম প্রদর্শন করছে, আবার বি সংখ্যক মৌল আরেক রকম ধর্ম প্রদর্শন করছে। তখন এ সংখ্যক মৌলকে এ গ্রুপে এবং বি সংখ্যক গ্রুপকে বি সংখ্যক মৌলকে বি গ্রুপে রেখে একটা সারণী তৈরি করলে ওই সারণীটাই প্রাথমিক পর্যায় সারণী হিসেবে গণ্য হবে। ওই সারণীটা পরবর্তীতে পরিবর্তন এবং পরিমার্জন করে বানানো হয়েছে বর্তমান পর্যায় সারণী। সো এখন যে আমি বললাম এ সংখ্যক মৌল বা বি সংখ্যক মৌল, সো এইগুলো সম্পর্কে যদি বলি, প্রথমে ল্যাভোইসিসে নামক একজন বিজ্ঞানী, উনি হচ্ছে সর্বপ্রথম এ গ্রুপ এবং বি গ্রুপে মানে তখনকার আবিষ্কৃত যেসব মৌল ছিল ওগুলোকে আলাদা করেছিলেন। সো আমরা এর পরবর্তীতে জানবো আর কি। সো এগুলো ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেছিলেন ল্যাভোইসিস নামে বিজ্ঞানী। সো এখন আসো 2016 সাল পর্যন্ত পৃথিবীতে মোট কতটা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে? 118টা। সর্বোচ্চ এতটুকুই, মানে এই বেসিকের মধ্যে এই একটা লাইনই মোটামুটি জানা দরকার। সো দেখো ল্যাভোইসিসে কী করছে, 1789 সালে লেভিসিসে কিছু পরমাণু উল্লেখ করছে। সো এইসব মৌলিক পদার্থগুলোকে ধাতু এবং অধাতু দুই ভাগে ভাগ করেন। সো দেন লেভিসিসের সময় থেকেই মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তাভাবনা শুরু হয়। ওকে, এরপর আসো 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনা লক্ষ্য করেন 3টি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌল সাজান। এরপর লক্ষ্য করেন দ্বিতীয় মৌলে পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলে পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে ডোবেরাইনের ত্রয়ী সূত্র বলে। বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। ওকে, সো আমি জাস্ট এমনিতে রিডিং বললাম। প্রথম কথা হচ্ছে ল্যাভোইসিসের জিনিসটা একদম ইজি। সো এ গ্রুপ এবং বি গ্রুপে ভাগ করছে। এ গ্রুপে তোমার ধাতুগুলোকে রাখছে, বি গ্রুপে অধাতুগুলোকে রাখছে। আর ডোবেরাইনা কী করছে, ডোবেরাইনা বলতেছে 3টে করে মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। ওকে, সো এখন দেখো একই রকম যেহেতু ধর্ম প্রদর্শন করতেছে, এই কথাটা যেহেতু বলছে, আমি এর আগে একটা কথা বলছিলাম যে একই রকম যেসব ধর্ম প্রদর্শন করবে তাদেরকে আমি এ গ্রুপ এবং বি গ্রুপে রাখবো, এটা বলছিলাম না? তো উনি যে কাজটা করছে ডোবেরাইনা, উনি কিন্তু এই 3টা যে পরমাণু নিছে তিনোটাই ছিল একই গ্রুপের। আমি আবার বলতেছি, তিনোটা কি ছিল? একই গ্রুপের ছিল, পর্যায়ের না কিন্তু গ্রুপের ছিল। সো আমি এখন একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এখানে দেখো তুমি 17 নম্বর, এই 17 নম্বর আমি চেষ্টা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে এটা হচ্ছে আয়োডিন। ওকে, এই ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনোটা হচ্ছে কত নম্বর গ্রুপে পড়ছে? 17 নম্বর গ্রুপে পড়ছে। তুমি যখন ক্লোরিনের, এটা হচ্ছে পারমাণবিক ভর 35.5। ওকে, তারপর ব্রোমিনের পারমাণবিক ভর কত? 80। তারপর আয়োডিনের হচ্ছে 127। ওকে, তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তিনটা বসছে গ্রুপ 17-র মধ্যে। তুমি যখন ক্লোরিন আর আয়োডিন দুটোটার কি নিবা, ভর, পারমাণবিক ভর যেটা আছে ওগুলো যোগ করবা। যোগ করার পর 2 দ্বারা যখন ভাগ দিবা, দেখবা যে ব্রোমিনের যে 80 আছে, এখানে যে 80 শো করতেছে, এই 80-র কাছাকাছি খুব যাবে, মানে খুবই কাছাকাছি একটা মান পাবা। সো এটাই বলতেছে ডোবেরাইনার। সো ডোবেরাইনার যে ত্রয়ীর সূত্রটা দিছে, এটা আসলে কিসের উপর বেস করে দিছে? গ্রুপের উপর বেস করে দিছে। সো প্রথম যে ত্রয়ী মূল, এই ত্রয়ী মূলটা তোমাকে মাথায় রাখতে হবে। ডোবেরাইনার প্রথম ত্রয়ী মূল হিসেবে কাদেরকে চিহ্নিত করছে? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে। এবং এই তিনোটা, ক্লোরিন বলো, ব্রোমিন বলো, আয়োডিন বলো, তিনোটাই হচ্ছে একই রকমের ধর্ম প্রদর্শন করতেছে, এটাও মাথায় রাখবা।
তারপর যদি এখানে যদি ব্যাখ্যা দিতে বলে তুমি হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তিনটা হচ্ছে যে পারমাণবিক ভর নিবা, তারপর ক্লোরিন এবং আয়োডিনের পারমাণবিক ভর যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ দিবা, দেখবা যে ব্রোমিনের যে পারমাণবিক ভর আছে ওইটার কাছাকাছি একটা মান আসতেছে। সো এটা দিয়ে তুমি কি করবা, উদাহরণ দিয়ে দিবা। এরপর আসো নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। তাহলে নিউল্যান্ড যে অষ্টক সূত্রটা দিচ্ছে এটা কিন্তু পারমাণবিক পর্যায়ের উপর, অর্থাৎ আমাদের যে পর্যায় সারণী আছে, ওই পর্যায় সারণীর যে পর্যায় আছে, তো পর্যায় সারণীর 2টা জিনিস থাকে, বেসিক জিনিস, একটা গ্রুপ একটা পর্যায়। তো আমি যে প্রথমবারে দেখালাম দুবারাই না, এমনি কিন্তু গ্রুপের উপর বেস করে দিছে, কিন্তু নিউল্যান্ডের যে অষ্টক সূত্র এটা পর্যায়ের উপর ভিত্তি করে দিছে। উনি কি বলতেছে দেখো, পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়েছেন। প্রথম কথা হচ্ছে পারমাণবিক ভরের কথা বলছে, আর দ্বিতীয় কথা বলছে উনি অষ্টম মৌলের কথা বলছে। ওকে, সো তখনকাল পর্যন্ত হচ্ছে যেসব আবিষ্কৃত মৌল হয়েছে, তখনকালে বলা হয়ে থাকে যে তখনকালে অনেকগুলো নিষ্ক্রিয় মৌল যেগুলো ছিল ওগুলো আবিষ্কার হয় নাই, অনেকগুলো আর কি। সো এখন চলো আমি নিষ্ক্রিয় মৌলগুলোকে আমি বাদ দিব, ঠিক আছে? তাহলে এখন নিষ্ক্রিয় মৌলগুলো যে আমি বাদ দিই, তাহলে ধরো গ্রুপ 2 নম্বর পর্যায়ে আসো। সো 2 নম্বর পর্যায়ে আমরা কী কী দেখতেছি দেখো, লিথিয়াম, বেরিলিয়াম। ওকে, তারপর আমরা কি পাবো, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে এটা ফ্লোরিন পর্যন্ত তোমার কত পাবা, সপ্তম পাবা। আমরা নিষ্ক্রিয় মৌল যেগুলো ছিল ওগুলোকে আমরা নিষ্ক্রিয় রাখতেছি। সো যেহেতু নিউল্যান্ড হচ্ছে যে উনি নিষ্ক্রিয় মৌলকে নিষ্ক্রিয়ভাবে রাখছে, আমরা এগুলো নিয়ে মাথা ব্যথা করবো না। তাহলে এখানে সপ্তম মৌল হচ্ছে ফ্লোরিন, বুঝে গেছে? সো সপ্তম মৌলের পর আমরা অষ্টম মৌল হিসেবে কাকে পাচ্ছি, সোডিয়ামকে পাচ্ছি। তাহলে ঠিক তেমনি লিথিয়ামের পর অষ্টম মৌল হিসেবে কে আসতেছে, সোডিয়াম আসতেছে। তাহলে সোডিয়াম যেহেতু অষ্টম মৌল হিসেবে থাকতেছে, তার মানে সোডিয়াম কি হবে, সোডিয়াম আর লিথিয়ামের যে ধর্ম, এই ধর্ম হচ্ছে একই রকম হবে। ঠিক তেমনি তুমি যখন বেরিলিয়ামকে হিসাবে দেখবা, বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, সো এগুলো হচ্ছে অষ্টম মৌল হিসেবে থাকবে। সো এখন দেখবা বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের যে হচ্ছে ধর্ম, এই ধর্মটা তোমার কি হবে, সেম হবে। এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে পারমাণবিক ভরকে আমি কী করব, ছোটো থেকে বড় অনুসারে সাজাবো। তো তখন কি হবে, তখন হচ্ছে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যাবে। যেমন লিথিয়ামের ধর্ম সোডিয়ামের সাথে মিলে যাবে, বেরিলিয়ামের ধর্ম ম্যাগনেসিয়ামের সাথে মিলে যাবে। এটাই উনি বলতেছেন। পরে আসো 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ কী করছে, মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি বজ্রসূত্র প্রদান করেন। সূত্রটি হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো এখানে একটা আন্ডারলাইন করবা বা গোলবৃত্ত দিবা পারমাণবিক ভরের সেখানে। তো আমি আবার বলতেছি পারমাণবিক ভর যেটা আছে এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। সবাই পরীক্ষা হলে যে এটা ভুল করে। মেন্ডেলিভ যেটা আছে উনি হচ্ছে যে মানে একটা পর্যায় সূত্র যেটা দিচ্ছে ওনারটাই আসলে কী করা হয়েছে, নেওয়া হয়েছে। বাট এখানে যে পারমাণবিক ভর আছে উনিই বলছিলেন, মেন্ডেলিভ বলেছে পারমাণবিক ভরের কথা। কিন্তু আধুনিক যে পর্যায় সূত্র আছে এই আধুনিক পর্যায় সূত্রের মধ্যে তোমার পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা লেখা আছে। আমি তোমাকে জিজ্ঞেস করবা, তুমি আমাকে হয়তো বা জিজ্ঞেস করবা যে ভাই পারমাণবিক ভর কি, পারমাণবিক সংখ্যা কি, রাইট? তো আমি প্রথমবারে উদাহরণ দিচ্ছি, পরবর্তীতে একটু বুঝাই দিচ্ছি। ওকে, তো এখানে দেখো ক্রোমিয়ামের, আমি এখানে সর্বপ্রথম যে মূলটা আছে ওইটা নিয়ে আলোচনা করতেছি। দেখো ক্রোমিয়াম, সো এখানে লেখা আছে যে পারমাণবিক ভর কোনটা, পারমাণবিক সংখ্যা কোনটা। তো আমরা দেখতেছি পারমাণবিক সংখ্যা এখানে 24, পারমাণবিক ভর হচ্ছে 52। ওকে ফাইন। আর পর্যায় সংখ্যা নিচে লেখা আছে 4। তো আর গ্রুপ সংখ্যা উপরে লেখা আছে কত, 6, রাইট? আর মৌলের নাম হচ্ছে ক্রোমিয়াম। এখন দেখো পারমাণবিক সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে যে প্রোটন সংখ্যা। আমি আবার বলতেছি পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। একটা মৌলের যে প্রোটন নিয়ে যতগুলো প্রোটিন নিয়ে গঠিত হবে একটা পরমাণু, ওই প্রোটনের সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা মাথায় রাখবা। আর পারমাণবিক ভর কি তাইলে, পারমাণবিক ভর হচ্ছে ওই যে প্রোটন সংখ্যা বলছি,
ওই প্রোটন সংখ্যার সাথে নিউট্রন সংখ্যা যেটা আছে ওইটাও যোগ হবে। সো দুটোটা যোগফলের মাধ্যমে আমি যে সংখ্যাটা পাবো ওইটা হচ্ছে পারমাণবিক ভর। তাহলে আমি বেসিক কথা বলে দিছি যে পারমাণবিক সংখ্যা কি, শুধুমাত্র প্রোটন সংখ্যা, আর পারমাণবিক ভর কি, প্রোটন এবং নিউট্রন সংখ্যা দুইটা যোগফল। এখন পারমাণবিক ভরের ক্ষেত্রে এখানে কিছু হচ্ছে যে ব্যতিক্রম দেখা যায়। যখন তুমি পারমাণবিক ভর নিয়ে তুমি কি করবা, পদের সারণী বানাবা, তখন তুমি সেখানে বেশ কিছু ব্যতিক্রম পাবা। কিন্তু পারমাণবিক সংখ্যা নিয়ে যখন হচ্ছে তুমি পদের সারণী বানাবা, তখন সেখানে ব্যতিক্রম পাবা খুবই কম। ব্যতিক্রম থাকবে বাট খুবই কম। পারমাণবিক ভরের তুলনায় খুবই কম সংখ্যক তোমার কি থাকে, অনেকগুলা হচ্ছে ব্যতিক্রম তোমার অবসান ঘটে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পদের সারণী করার কারণে। ওকে, এই জন্য পরবর্তীতে ল্যাবোইসিসে বলো বা ডুবেরাইনা বলো বা নিউল্যান্ড বলো বা মেন্ডেলিভ পর্যন্ত আসলে পারমাণবিক ভর নিয়ে হচ্ছে সবাই কাজ করছিল। পরবর্তীতে কিন্তু সেটা পারমাণবিক সংখ্যাদের উপর, মানে মোস্টলি আমার একজন ছিল, উনি কী করছে পারমাণবিক সংখ্যাতে কনভার্ট করতে বলছিল। সো পারমাণবিক ভর নিয়ে হচ্ছে কে বলছে, তাইলে পারমাণবিক ভর নিয়ে বলছে যে মেন্ডেলিভ। তো যেহেতু মেন্ডেলিভ একটা হচ্ছে যে পর্যায় সারণী দিয়েছিল এবং পর্যায় সারণীর সূত্রটা দিয়েছিল, এর কারণে মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক। বুঝে গেছে? তার পর্যায় সারণীর জনককে, পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিভ। সো উনি কী করছে দেখো, তখন পর্যন্ত আবিষ্কৃত মূল ছিল 63টা। ওই 63টা মূলকে 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলামে রূপান্তরিত করছে। তাহলে এখন তুমি বলবা যে ভাই আনুভূমিক সারি কি? আনুভূমিক সারি মানে হচ্ছে পর্যায়, বুঝে গেছে? আর গ্রুপ মানে কি? গ্রুপ মানে হচ্ছে মানে আনুভূমিক কলাম যেটা আছে, আনুভূমিক যে খাড়া কলমের কথা বলছে ওইটা আসলে গ্রুপ। তাহলে পর্যায় হচ্ছে আনুভূমিক সারি, আর হচ্ছে গ্রুপ হচ্ছে যে ওই আনুভূমিক খাড়া যে কলমটা আছে ওইটাই হচ্ছে গ্রুপ। তাহলে 8টা গ্রুপ ছিল, 12টা কি ছিল, পর্যায় ছিল, আর আবিষ্কৃত মূল কতটি ছিল, 63টা ছিল। সো একটা হচ্ছে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান যে একই কলাম বরাবর সকল মৌলের ধর্ম একই রকমের। তাহলে উনি কি বলছে দেখছো, একই কলাম বরাবর। তা একই কলাম মানে কি, একই কলাম মানে কলাম বলা যে কথা, খাড়া কলম বলো একই কথা, আবার গ্রুপ বলা হচ্ছে সেম কথা। তাহলে একই কলাম বরাবর বা হচ্ছে গ্রুপ বরাবর সকল মৌলের ধর্ম একই রকমের। যেমন আমি দেখাইলাম না তোমাকে ডোবেরানের যে ট্রয়ি সূত্র, সেখানে কি ছিল, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন একই গ্রুপে ছিল, যার কারণে এরা কি করতেছিল, একই রকমের ধর্ম পরিবেশন করতেছিল। তো ওই জিনিসটা মাথায় রাখবা, একই গ্রুপে সকল মৌলের ধর্ম একই রকম হবে এবং একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। সো এই ছকের নাম দেওয়া হয়েছে পর্যায় সারণী। সো দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীর সাফল্য, এখানে বেসিক কিছু কথা বলছে। সো এগুলো আসলে তেমন একটা মানে ইম্পর্টেন্ট না, বাট তুমি জেনে রাখবা যে মেন্ডেলিভ হচ্ছে যে একটা কী করছে পর্যায় সারণী। সো দেখো মাত্র 63টা মূল আবিষ্কৃত হওয়ার কারণে পর্যায় সারণী কিছু ঘর ফাঁকা থেকে যায়। মেন্ডেলিভ এই ফাঁকাগুলোর ঘরগুলোর জন্য যে মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো পরবর্তীকালে সত্য হয়। আমি এই অংশগুলো পড়বো, পড়ার আগে আমাকে একটু কাজ করতে হবে। হ্যাঁ, আমি মেন্ডেলিভের এই টপিকটা পড়ি, তারপর হচ্ছে আমরা উপরে যাব। ওকে, এখন দেখো, সো মেন্ডেলিভ ভবিষ্যৎবাণী করছে, সেগুলো সত্যি হয়েছে, রাইট? সো এখন মেন্ডেলিভের যাই কিছু বলি না কেন, মেন্ডেলিভের কিন্তু যে পজিশনে যে ছিল সেখানে কিছু ত্রুটি ছিল। আমি এর আগেও বলছি, যদি হচ্ছে যে পর্যায় পারমাণবিক ভর নিয়ে যদি সারণী তৈরি করার কারণে যদি এটা যদি মানে কি হয় এস্টাবলিশ হয়ে যেত, তাহলে তো আর কিছুর দরকার ছিল না, তাই না? আমরা পারমাণবিক ভরটাই নিতাম। কেন পারমাণবিক ভর থেকে আমাদেরকে পারমাণবিক সংখ্যাতে কনভার্ট করতে হয়েছে? অর্থাৎ আমাকে পর্যায় সারণীটা প্রথমবারে তো পারমাণবিক ভরের ভিত্তিতেই হচ্ছে পর্যায় সারণী বানানো হয়েছিল। তাহলে এখানে যদি ত্রুটি না থাকতো, তাহলে তো আমরা কি করতাম না, পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণী কী করতাম না, বানাইতাম না, তাই না? সো এখন হচ্ছে এই ত্রুটিটা দেখো, ত্রুটিটা মানে জেনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখন দেখো আমি যেখানে দাগাই দিয়েছি ওই লাইনে আসো। দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও, তো এখন দেখো তোমার পটাশিয়ামের পারমাণবিক ভর 39, তাহলে এর যেহেতু পারমাণবিক ভর কম, তাইলে পটাশিয়াম আগে থাকবে না। আর্গনের পারমাণবিক ভর যেহেতু বেশি, তাহলে আর্গন পিছনে থাকবে না, রাইট? এটা হওয়ার কথা ছিল।
কিন্তু দেখো এখন কী সমস্যাটা কোথায় হচ্ছে, হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামে আগে বসানো হয়েছিল। তার মানে আর্গন কোথায় থাকার কথা ছিল, আর্গনের পারমাণবিক ভর যেহেতু বেশি, আর্গনের পরে থাকার কথা ছিল, কিন্তু আর্গনকে কোথায় বসানো হয়েছে, পটাশিয়ামে আগে বসানো হয়েছে। কেন? কারণ হচ্ছে ওই যে একই গ্রুপের মৌলসমূহের ধর্ম মিল করানোর জন্য। এখন আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় মূল। আর্গন কি, আমি একটু দেখাই তোমাকে আর্গন নিষ্ক্রিয় নাকি নিষ্ক্রিয় না, এটা একটু দেখাই আসি। ওকে, সো তুমি এখানে দেখো হিলিয়াম নিষ্ক্রিয়, নিয়ন নিষ্ক্রিয়, তুমি দেখতে পাচ্ছ কি না জানি না। এখানে তুমি যখন গ্রুপ হচ্ছে 18 নম্বর গ্রুপ, একদম শেষ গ্রুপে যদি তুমি ফোকাসটা দাও, তখন তুমি দেখবে এখানে হিলিয়াম আছে, তারপর নিয়ন আছে, তারপর আর্গন আছে। আর্গন হচ্ছে নিষ্ক্রিয়, এবং এখানে ডান পাশে উপরের সাইডে তুমি দেখো এখানে 40 লেখা আছে, যেহেতু এটা 40, রাইট। আবার হচ্ছে পটাশিয়ামের দিকে দেখো, পটাশিয়াম হচ্ছে 39। সো এখানে যে কাজটা করা হয়েছে, সো প্রত্যেকটার ক্ষেত্রে ছোটো থেকে বড় অনুসারে যাই। তাহলে এখন হচ্ছে 39 যেহেতু ছোটো, 40 যেহেতু বড়, বুঝে গেছে? তাহলে পটাশিয়াম আগে থাকার কথা ছিল না, কিন্তু পটাশিয়াম 39 হওয়ার পরও 40-এর পরে দেওয়া হয়েছে পটাশিয়ামকে, তাহলে এটা একটা ব্যতিক্রম। তো এরকম বেশ কিছু ব্যতিক্রম এখানে লক্ষ্য করা গেছে, কার ক্ষেত্রে, মেন্ডেলিভের যে পজিশনে আছে ওই জায়গায়। সো এরকম বেশ কিছু ত্রুটি ছিল মেন্ডেলিভের পজিশনারিতে, যার কারণে কী করা হয়েছে 1913 সালে মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পজিশনারিতে সাজানোর প্রস্তাব দেন। সো তখন কী হয়েছে দেখো, আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। তার মানে কি, তার মানে হচ্ছে আর্গনের পারমাণবিক সংখ্যা যেহেতু 18, তার মানে 18 এই সংখ্যাটা কম না, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা এটা যে বেশি না। সো মানে কত বলতেছি, 18 বড় না 19 বড়? 19 বড়, তার মানে 19 যেহেতু বড় সংখ্যা, তাহলে এটা পরে থাকবে, এবং আর্গন যেহেতু 18 সেজন্য এটা আগে থাকবে। সো যার কারণে ত্রুটিগুলো কী হয়েছে, সংশোধিত হয়েছে। সো এখন দেখো আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা বা আইউপ্যাক, সো এই আইউপ্যাক বা পিএসসি, আইউপ্যাকই বলি জেনারেলি, সো বলা হয় আর কি। সো এই আইউপ্যাকের পূর্ণরূপটা তোমার মুখস্থ করতে হবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সো মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে আইউপ্যাকের পূর্ণরূপটা লেখো ক নম্বরে। সো এখানে আইউপ্যাকের পূর্ণরূপটা জানলা, আর হচ্ছে 118টা মৌলিক পদার্থ শনাক্ত করেছে এটা জানলা। তারপর দেখো ল্যাবোইসিসে 33টা মৌল নিয়ে ছক তৈরির কাজ শুরু করেছিলেন ল্যাবোইসি হচ্ছে 33টা নিয়ে কাজ করেছিলেন, আর মেন্ডেল হচ্ছে 63টা আবিষ্কৃত মৌল নিয়ে এবং 4টা অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী, যে মানে পর্যায় সারণী নামে যে ছকটি তৈরি করেছিলাম, বর্তমানে সেটি 118টা মৌলের আধুনিক পর্যায় সারণী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারা বর্তমানে যে পর্যায় সারণীটা আছে এটাকে আধুনিক পর্যায় সারণী বলা হয়। তারপর হচ্ছে 4.2। সো 4.2 হয়ে যাওয়ার আগে আমরা বেশ কিছু টপিক হচ্ছে আমি এখানে আন্ডারলাইন করছি, যেটা পজিশনের জন্য জানা দরকার। সো পজিশন নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো। তার আগে তোমাকে বুঝতে হবে যে গ্রুপ কোনটা, পর্যায় কোনটা, এটা আগে তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, তো দেখো আমরা এখানে যে উলম্ব বা হচ্ছে লম্বা লম্বা খাড়া যে কলমগুলো দেখতেছি, এই খাড়া কলমগুলো হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে এরকম গ্রুপ সংখ্যা কয়টা আছে, 18টা আছে। আর পাশে যে আনুভূমিক যে ভূমি বরাবর বা আনুভূমিক যে কলমগুলো আছে বা আনুভূমিক যে সারিগুলো আছে, এই সারিগুলোকে বলা হয়েছে পর্যায়। তাহলে পর্যায় কয়টা, পর্যায় তুমি দেখতে পাচ্ছ 7টা। প্রথম কথা গেল এই দুইটা কথা। তারপর দেখো এখানে হাইড্রোজেনের পর হিলিয়াম আছে। সো প্রথম যে পর্যায়টার মধ্যে মানে মূল সংখ্যা কয়টা, 2টা। তারপর বাবা তুমি দ্বিতীয় পর্যায়ে তুমি যখন গণে দেখবে যে 8টা পাবা। তৃতীয় পর্যায়ে কয়টা পাবা, আবার 8টা পাবা। চতুর্থ পর্যায়ে পাবা 18টা, পঞ্চম পর্যায়ে পাবা 18টা, ষষ্ঠ পর্যায়ে পাবা 32টা, সপ্তম পর্যায়ে পাবা 32টা। সো এই জন্য এখানে পর্যায় সারণীর ক্ষেত্রে তোমার পর্যায় মানে কোন পর্যায়ে কতটা মৌল আছে এটা মুখস্থ করার জন্য 2, 8, 8, 18, 18 বা হচ্ছে ইংলিশে বলো বা বাংলায় বলো, সো 2, 8, 8, 18, 18, 32, 32 এই সংখ্যাটা মুখস্থ রাখা হয়, অর্থাৎ কোন পর্যায়ে কতটা মৌল আছে ওইটার জন্য। আমি আবার বলতেছি 2, 8, 8, 18, 18, 32, 32, 2, 8, 8,
18 18 32 32। এই সংখ্যাটা একটু মাথায় রাখবা। সো এটাকে ম্যাজিক নাম্বার বলা হয়। পর্যায় সারণীর পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে কতটা মৌল আছে এটা মুখস্থ রাখার একটা ম্যাজিক নাম্বার। 2 8 8 18 18 32 32। ওকে, সো এখন হচ্ছে এই কথাটা জানলাম। আর এখানে তুমি দেখো 57 থেকে 71 নম্বর যেটা আছে, সো এই জায়গাটায় তো যখন ল্যান্থানাইট মৌল যেগুলো আছে আর কি, সো এই মৌলগুলো যে আমি এখানে বসাইতাম তার পর্যায় যে সৌন্দর্য, ওই সৌন্দর্যটা নষ্ট হতো। তো যার কারণে 57 থেকে 71 যে মৌলগুলো আছে এগুলোকে আলাদা করা হয়েছে, এবং 89 থেকে 103 নম্বর যে মৌলগুলো আছে এগুলোকে আলাদা করা হয়েছে। সো গ্রুপ ষষ্ঠের মধ্যে যেগুলোকে আলাদা করছে ওগুলোকে ল্যান্থানাইট সারি মৌল বলা হয়। গ্রুপ 7-এর মধ্যে যেগুলো আমাকে আলাদা করা হয়েছে ওগুলোকে অক্টিনের সারি মৌল বলা হয়। ওকে, একটু দাঁড়াও। সো দেখো, আমরা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌল যেগুলো আছে ওগুলো আসলে মুখস্থ করা কি ফরজ। সো অ্যাজ মিনস তুমি যদি এসএসসি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে 1 থেকে 20 পর্যন্ত মৌল তোমার মুখস্থ করতেই হবে। আর এটা 1 থেকে 30 পর্যন্ত তোমাকে লাগবে হচ্ছে ইন্টারে, বুঝে গেছে? সো অনেকে আছে যারা দেখবা তোমার বন্ধুরাই থাকবে, অনেকে দেখবে যে 118টা মৌলই হচ্ছে মুখস্থ করছে। 118টা মৌল আসলে মুখস্থ করা লাগে না। বাট হচ্ছে ফরজ কতটুকু জানো? ফরজ হচ্ছে যে এসএসসির জন্য 1 থেকে 20 পর্যন্ত। চাইলে তুমি যদি অ্যাডভান্স নটর ডেমের প্রিপারেশন বা এরকম যদি প্রিপারেশন নিতে চাও 1 থেকে 30টা পর্যন্ত মুখস্থ করা রাখাটা উচিত। আমি বেসিক্যালি যদি বলি আমি আসলে 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করছিলাম। অ্যান্ড আমাদের সময় আসলে অত বেশি ছন্দ ছিল না। তো এখন তো ছন্দ অনেক বেশি, তাই না? সো এটা ছন্দ দিয়ে মাথায় রাখতে পারো। সো দেখো, হাই 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 মানে হচ্ছে যে হাইড্রোজেন। হিলি মানে হিলিয়াম, হি দিয়ে হচ্ছে হিলিয়াম, লি দিয়ে হচ্ছে লিথিয়াম। দেখো আমি যেসব ছন্দ আছে আমি এই টপিকটা একটু পরে বলতেছি। ওকে,